মাগো, আজকে তুমি কি রান্না করছো? আজকে কিন্তু একটু ভালো মন্দ রান্না করো। তুমি তো জানোই আজকে বাড়িতে কারা আসছে। আরে মা, তা আমি আবার জানবো না? তা কখনো হয় নাকি আবার? আমার আদরের একমাত্র মেয়ের বান্ধবীরা আসছে। তা মা, তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন বলতো? তোমাকে যেটা আমি দেখাতে আসলাম, তুমি আমার ভালো করে দেখো তো মা। আজ আমি নতুন শাড়ি পরেছি, দেখে বলো তো আমায় কেমন লাগছে আমাকে। ইস, আজ আমার মেয়েকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে যেন এক চাঁদ নেমে এসেছে। আজকে যে তোকে খুব সুন্দর লাগছে রে মা। তার মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দর রূপবতী মেয়ে এই গ্রামে আর দুটোও নেই, যেন স্বয়ং সরস্বতী। মারে, তোর বান্ধবীদের জন্য আলুর চপ, লুচি আর একটু সিঙ্গারা আর একটু চাউমিন করেছি। আর দুপুরের খাবারের জন্য ফ্রাইড রাইস আর একটু দেশি মুরগির মাংস বানিয়েছি। আর তোর যদি আরও কোনো কিছু খেতে ইচ্ছে হয় তাহলে তুই আমাকে বল, আমি তাড়াতাড়ি করে সব বানিয়ে দিচ্ছি। আরে না না মা, তোমাকে আর অত কষ্ট করতে হবে না। যা বানিয়েছো তাতেই অনেক। এমনিতেই তুমি খুব সুন্দর মাংস বানাও। তোমার হাতের মাংস রান্না ভেবেই তো আমার জিভে জল চলে আসছে। ইস, পাগলি মেয়ে আমার একটা, আমার লক্ষ্মী মা। তুই এখন ঘরে গিয়ে বস মা, আমি একটু পুকুর পাড় থেকে জল নিয়ে আসি। ঘরে যে একটু জল নেই। আচ্ছা মা, তুমি তাহলে একটু তাড়াতাড়ি জলটা নিয়ে এসো। ওরা প্রায় চলে এলো বোধহয়। আচ্ছা মা, তুই তাহলে এখন ঘরে যা। আমি বরং তাড়াতাড়ি গিয়ে আগে জলটা নিয়েই আসি, তারপর তোর সঙ্গে কথা বলছি। তা ও ছায়ার মা, তা কোথায় গেছো গো? অনেকদিন ধরেই ভাবছি তোমাদের বাড়িতে আমি যাব। তোমার সাথে আমার কয়েকটা কথা আছে, কিন্তু আর কাজের চাপে হয়ে উঠছে না। এই তো নদীতে একটু জল নিতে গিয়েছিলাম। তা আমার সাথে কিসের জন্য দেখা করতে চাইছিলে সেটা তো আগে বলো। তোমাকে আমি আর কি বলবো দিদি, আমার ভাইয়ের ছেলেটা কদিন আগেই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। তখন তোমার মেয়েটাকে সে যে কোথায় যেন দেখেছিল, তখন থেকেই আমার কাছে বায়না ধরে বসে আছে যে বিয়ে করলে নাকি সে তোমার মেয়েকেই বিয়ে করবে। তো এবার তুমিই বলো। দেখো দিদি, আমার ভাইয়ের ছেলেটা কিন্তু খুবই ভালো, পড়াশোনাও সে অনেক ভালো। এখন সে একটা শহরে বড় কোম্পানিতে চাকরিও করছে। অবশ্য ধীরে ধীরে আরো অনেক উন্নতিও করবে। হ্যাঁ, সে তো দুদিন বাদে বাদেই ওরকম ছেলে আমার মেয়েকে দেখতে আসে। তাই বলে কি আমি বিয়ে দিয়ে দেব নাকি? আমার মতো অত সুন্দরী রূপসী মেয়ে এই গ্রামে তুমি আর একটাও খুঁজে পাবে না। আর হ্যাঁ, আমি তোমার ভাইয়ের ছেলেকে দেখেছি, চেহারার যা সিঁড়ি বাবা গো। তা তুমি আমাকে বলো, আমার মতো এত সুন্দরী চাঁদের মতো মেয়ের সাথে ওই ছেলেকে কেমন করে বিয়ে দেব? হ্যাঁ, আমার মেয়েকে তো আমি এমন একটা বাড়িতে বিয়ে দেব যেখানে সে পায়ের উপর পা তুলে সারাদিন থাকবে। ছেলে থাকবে একটু উঁচু লম্বা, তার মধ্যে টাকা পয়সা ধন সম্পদে সোনা গয়নার কোনো অভাবেই থাকবে না। এমন বাড়িতে আমি বিয়ে দেব আমার মেয়েকে, বুঝলে তুমি? তুমি আরেকবার ভেবে দেখো ছায়ার মা, ছেলেটা কিন্তু খুবই ভালো, তোমার মেয়েকে খুব ভালো রাখবে, কোনো কিছু কষ্টই হবে না। আর হ্যাঁ ছায়ার মা, ধন সম্পদের দিয়েই সব হয় না, একটা
ভালো ছেলে আর ভালোবাসার মানুষ পেলে তাতেই সারা জীবন সুখী হওয়া যায়। আর এমনও তো নয় যে একেবারেই কিছু নেই, যথেষ্ট পরিমাণে তাদের টাকা পয়সাও আছে। এই শোনো, ওই মন ভোলানো কথা না তুমি তোমার কাছেই রাখো। আর বড়লোক বলেই কোনো কথা নেই, তাই না? তা তোমার মেয়ের তো গরিব ঘরেই বিয়ে হয়েছিল, তা বিচ্ছেদ হয়ে গেল কেন 2 বছর পরেই? ছায়ার মা, আমি আর আমার মেয়েকে নিয়ে নতুন করে আর কোনো কথাই বলতে চাই না। আমার মেয়ের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। প্রথম জামাই আমার মেয়ের সাথে ভালোই ব্যবহার করত, কিন্তু পরে যে এমনটা হবে তা আমরা কল্পনা করতে পারিনি কোনোদিনই। তার জন্যই আমি আর এই ব্যাপারে তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। কে জানে বাবা, তোমাদের ভিতরে ভেতরে কি চলে, লোকের কাছে তো কত কিছুই শুনতে পাই। তা যাই হোক, এখন এখান থেকে সরো, আমি যাই, বাড়িতে আমার অনেক কাজ আছে। আরে ও ছায়ার মা, তোমাকে আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তুমি আমার কথা কোনো শুনতে পাচ্ছ না নাকি? ও ঘটক মশাই, তা আপনি যা আস্তে আস্তে কথা বলেন সেটা আমি শুনবো কিভাবে? তা বলুন, আপনি কেমন আছেন? আর আমাকেই বা হঠাৎ ডাকছিলেন কেন? আমি তো খুবই ভালো আছি। আর হ্যাঁ, আজকে তোমার জন্য আমি একটা সুখবর এনেছি। আমি ছায়ার জন্য একটা ভালো বড়লোক ঘরের ছেলে দেখেছি, ছায়ার সাথে একদম রাজকুমার মানাবে। আপনি যেমন ছেলে চেয়েছিলেন একদম সেই রকমই এবার আমি খুঁজে এনেছি। আমি সবই বুঝলাম, আমি যেমন ছেলে চেয়েছিলাম ঠিক তেমন ছেলেই আমার চাই। তা বলছি, ছেলের বাড়ি কোথায়, কি ঠিকানা, কাজকর্ম সব খবর নিয়েছেন তো? নাকি আর যদি ছেলে ভালো দেখতে না হয় তাহলে কিন্তু আমি বিয়েই দেব না, এই বলে দিলাম। ছেলে বিক্রমপুরে থাকে, আর বাবার বিশাল সম্পত্তি। বাবার একমাত্র ছেলে মানিক চৌধুরী, তাই কোনো আর ভাগিদারও নেই। তাই আপনার মেয়ে সেখানে খুবই সুখে থাকবে। তাহলে এবার আপনি বলুন, ওদেরকে আসতে বলবো নাকি? তার মধ্যে তারা কিন্তু কোনো যৌতুকও নেবে না, আবার শুধু ওদের ভালো একটা সুন্দরী মেয়ে চাই। আরে আমি যৌতুক দেব, তারা আবার ভাবলো কি করে? আমার এত সুন্দরী রূপসী আমার মতো মেয়ে ওরা কি আর এই গ্রামে একটাও পাবে? আমার মতো সুন্দরী মেয়ের পাত্রের কোনো অভাব নেই, বুঝেছেন? আর সেইখানে ওই ছেলে আমার মতো মেয়েকে ভাগ্যক্রমেই পাবেন। আপনি বুঝলেন তো আমার কথা? সবই বুঝেছি। তাহলে এবার আসতে বলবো নাকি ওদের? আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে কালকে একবার ওদের আসতেই বলুন। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তাদের আমি যেতে বলবো। এখন তাহলে আমি আসি। হ্যাঁ রে চম্পা পারুল, আমার যে আজ কত আনন্দ লাগছে, তোদের আমি আর কি বলবো। তা তোদের বাড়ির খবর সবর কি? আঙ্কেল আন্টি ভালো আছেন তো? হ্যাঁ রে ছায়া, আজ কতদিন পরে আমরা 3 বান্ধবীরা একসাথে হয়েছি। ছোটবেলার স্মৃতি আজ আমার আবারও মনে পড়ে গেল রে। একসাথে খেলাধুলা, পড়াশোনা, তোদের মনে আছে? বাবুল কাকার গাছ থেকে কাঁচা কাঁচা আম চুরি করতাম, পারুল আর আমি নিচে দাঁড়িয়ে থাকতাম আর ছায়াকে গাছে উঠাতাম।
যেই বাবুল কাকা আসতো সেই ছায়াকে ফেলে দৌড়ে আমরা দুজনে পালিয়ে যেতাম। সেই কি দৌড় বাবারে বাবা, সে কথা মনে আছে তো তোদের? খুব মিস করি রে সেই ছোটবেলাকার কথা। এখন যদি সেই ছোটবেলায় যেতে পারতাম তাহলে কত ভালোই না হতো, না রে বল? আরে থাম থাম তোরা, আমি কত ভাবলাম সারাটা দিন তোদেরকে নিয়ে আমি হাসি খুশিতে দিন কাটাবো, আর তোরা আমায় ইমোশনাল করে দিচ্ছিস তো। থাক না এখন এসব কথা, সেই কখন থেকেই তোরা বসে বসে আছিস, এখনো তো নাস্তাও করিসনি। নাস্তাগুলো খাবে না না নাকি? আর হ্যাঁ তোরা শোন, এখন থেকে আমরা মাসে একবার করে দেখা করবই করব, তোদের আমার কথা মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখ চম্পা, আমাদের ছায়া পাগলিটা একটুতেই ইমোশন হয়ে যায়, সেই ছোটবেলাকার মতনই। এই এই তুই একদম পাগলি বলবি না আমায়, বুঝলি? একদমই না, আমি এখন অনেক বড় হয়ে গেছি। আরে মা, তুমি এসে গেছো? আমি সেই কখন থেকেই তোমার অপেক্ষায় করছি। দেখো কারা এসেছে, চম্পা আর পারুল। চিনতে পারছো তো তুমি তাদের? হ্যাঁ, তো চিনব না আমি? তা চম্পা, তোরা দুজনে কেমন আছিস? দেখতে তো ভারী মিষ্টি হয়েছিস। তা বিয়ে টিয়ে করছিস নাকি? তা পারুল, তুই তো দেখছি সেই আগের মতনই আছিস, সেই বেটো তো বেটোই। দেখে তো আমার মনে হচ্ছে তুই আগের থেকেও আরো খারাপ হয়ে গেছিস রে। মা, তুমি ওদের সাথে কিভাবে কথা বলছো? ওরা আমার বান্ধবী, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? হ্যাঁ, তো তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি না। ওর জন্যই বাবুল কাকার কাছে কতই না বোকা খেয়েছিস, তোর কি মনে আছে? কিন্তু আমার সবই মনে আছে। আর হ্যাঁ, তুই এমন বান্ধবী বা বানাইস কেন বলতো? যেখানে ওর মতো বান্ধবী হওয়ার যোগ্যতাই নেই, সেখানে তুই ওর সাথে কথা বলো? ওর পরিবার, ওর হাইটটা একবার দেখেছিস? ওর সাথে তোর কোনো দিক দিয়ে যায় নাকি বল? মা, তুমি আজকে কেমন কথা বলছো বলো তো? পরিবার, হাইট এসব দিয়ে তো কিছুই হয় না বলো। সব থেকে বড় কথা, একটা সুন্দর মন থাকলেই হবে। আর পারুলের মন খুব সুন্দর। আর তুমি সেই ছোটবেলাকারই কথা এখনো নিয়ে পড়ে আছো? ছোটবেলায় তো আমিও কত দুষ্টু ছিলাম, তাই না বলো? তাই তুমি এবার এসব কথা বাদ দাও না মা। এবার তুমি ওদের দুপুরের খাবারের ব্যবস্থা করো গিয়ে। এই এই, তুই কি আমারই মেয়ে নাকি আমার মেয়ে না? আমার মুখে মুখে কথা বলিস কেন? আমি কি তোমায় পরিষ্কার করে বলে দিচ্ছি, তুই চাইলে চম্পার সাথে কথা বলতে পারিস, কিন্তু পারুলের সাথে নয়। ওর সাথে মিশে মিশে যদি তুইও খারাপ দেখতে হয়ে যাস, তখন আমি কি করব বলতো? আর হ্যাঁ, আজ এসেছে তো খেয়ে যাবে, আর তোর সাথে যাতে না মেশে, বোঝই তো, তোর সাথে ওর কোনো দিক দিয়ে যায় না। আন্টি, আপনি এসব আমাদের সাথে কেমন ধরনের কথা বলছেন? এখনকার সময় দেখুন, এ যুগে এসেও এসব আপনি কেমন কথাই বলছেন বলুন? ও আমাদের ছোটবেলাকার বান্ধবী, ওর সাথে আমরা মেলামেশা বন্ধ করে দেব? এটা আপনি ভাবলেন কি করে? চম্পা, তুই এখন চুপ করে থাক। আন্টি, আসলেই আমারই ভুল ছিল। আসলে আমারই মনে রাখা উচিত ছিল যে আমি বেটো, আমাকে দেখতে খারাপ। চম্পা ছায়ার মতো শরীর সুন্দর না, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আপনাদের বাড়িতে আসলামই না। ওরা দুজনেই জোর করলো, তাই তো আমি আসলাম। আর আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আর আপনাদের বাড়িতে আসবো না। ছায়া, তুই ভালো থাকিস রে, আজ আমি আসি।
আজ তুই আমাকে যা সম্মান করলি আমি তা জীবনও ভুলতে পারবো না। মা, তুমি এটা তাদের সাথে কিভাবে করতে পারলে? তারা তো আমার বান্ধবী। চুপ কর তুই। আর এসব কথা নতুন করে আমি শুনতে চাচ্ছি না, বুঝেছিস? যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা মন দিয়ে শোন। কাল একটা বড়লোক বাড়ি থেকে তোকে দেখতে আসছে। ওদের বাড়ির বউ হয়ে গেলে তুই ওই বাড়িতে সারাদিন সুখেই থাকবি, রাজ করবি, রাজ। কোনো কিছুরই তোর অভাব থাকবে না, বুঝলি? কিন্তু মা, তুমি আমার এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে? কোনো কিন্তু না মা, আমি তোর জন্য যা করছি তোর ভালোর জন্যই তো করছি, বল? এটা তো তুই বুঝিসই, তাই না? কালকে তাহলে তুই একটু সুন্দর করে সেজে নিস, ঠিক আছে মা? ঠিক আছে মা, তুমি আমাকে যেটা বলবে আমি সেটাই করব। বাবা বাবা, তা বেয়ান, আপনার মেয়ে তো দেখছি খুবই সুন্দর, একদম আকাশ থেকে নেমে আসা চাঁদের টুকরোর মতো। তা মা, তোমার নাম কি? বেয়ান, মেয়ে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে আমাদের কোনোই অসুবিধা নেই। তাহলে আপনি কি বলেন, পাকাপাকি ভাবে কথা বলে নি নাকি? আরে দাঁড়ান দাঁড়ান, অত আপনাদের তারা কিসের? কেবল মাত্রই তো আসলেন আপনারা। আমার একমাত্র চাঁদের টুকরো মেয়ের সাথে আপনার ছেলে যাবে কি যাবে না তাও তো দেখতে হবে আমাকে, তাই নাকি? আর তার মধ্যে আপনাদের মতো আমার মেয়েকে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে লাইন লেগে আছে, তা আপনাদের থেকে অনেক বড় লোক। তা বাবা, বলছি তোমার নাম কি, কাজবাজ কি করো? মানে আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও, তা আমার মেয়েকে কি দেবে বিয়েতে? খালি গলায় নিয়ে যাবে নাকি গলা ভর্তি করে? সেটাও তো দেখতে হবে আমাকে। আর যদি তাই হয় তাহলে তুমি আমাকে এখনই বলে দাও, আমি আর তাহলে তোমার সঙ্গে বিয়ে দেব না। আমি আরো তোমার থেকেও ভালো ছেলে আমার মেয়ের জন্য খুঁজবো। আন্টি, আমার নাম মানিক চৌধুরী। আমার 100 বিঘা জমি আছে। আর এমনিতেও শহরে আমার 10-12টা কোম্পানিও আছে, সেগুলো অবশ্য ভাড়া দেওয়া আছে। আর টুকটাক তো আমার অনেক কাজেই আছে। তাই এ নিয়ে আপনি একদমই আর চিন্তা করবেন না। আমার টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাবই নেই। সেই জন্যই ছায়ার কোনো মনে হয় কোনো অভাবই হবে না। আর হ্যাঁ, আপনি আমাকে গয়নার কথা বলছেন না? আমার মা তার বউয়ের জন্য কয় ভরি গয়না গড়িয়ে যে রেখেছে তারও কোনো ঠিক ঠিকানা নেই। যদি আপনার এতেও না হয় তাহলে আপনি আমাকে বলুন, আপনাদের সেটাই করে দেওয়া হবে। আমি শুধু ছায়াকে বিয়ে করতে চাই, ব্যাস। আমি তাতে যে করতে হয় সে করতেই রাজি আছি। হ্যাঁ, আমি তো সবই বুঝলাম, এই বিয়েতে আমি রাজি আছি। কিন্তু আমার মেয়ের যাতে কোনো জিনিসের জন্য অভাব না হয় আর কোনো জিনিস যাতে চাইতে না হয়, আপনারা ভালো করে মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনাদের সঙ্গেও ভালো হবে না। আমার এই একটা মাত্র চাঁদের টুকরো মেয়ে, এই নিয়ে আপনি আর একদমই চিন্তা করবেন না বেয়ান। মেয়ে আমাদের বাড়িতে খুব সুখেই থাকবে। তাহলে বিয়েটা 2 দিন পরেই ঠিক করা যাক। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে। ছায়া, তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হয় না তো? আর যদি তোমার এখানে থাকতে কোনোই অসুবিধা হয় তাহলে তুমি আমাকে না হলে মাকে বলবে। আমি তোমার সব কষ্টই মুছে দেব, ঠিক আছে?
আচ্ছা ছায়া, তাহলে ঠিক আছে, তুমি এবার শুয়ে পড়ো, কালকে কথা বলবো। আমার এখানে কোনো কষ্টই হবে না, তুমি তো আছো আমার পাশে। বৌমা, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? আজকে তো তোমার আমাদের বাড়িতে প্রথম দিন। নতুন বউদের প্রথম দিনে রান্নাঘরে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে হয়। তাহলে এখন তুমি চলো মা। মা, আপনি যান, আমি একটু পরেই রান্নাঘরে আসছি। ঠিক আছে বৌমা, তুমি তাহলে একটু তাড়াতাড়ি এসো। হ্যালো মা, কি করছো তুমি? মারে, তুই কি করছিস? সকাল থেকে একবারও ফোন করলি না যে। ওখানে সব ঠিকঠাক আছে তো নাকি? ওরা তোকে দিয়ে কোনো কাজ বাজ করায়নি তো? আমার একটা মাত্র চাঁদের টুকরো মেয়ে, তার শাশুড়ি তার জামাই সবাই ভালো, তোকে কোনো কষ্ট দেয়নি তো রে মা? তুই আমাকে সব বল। আরে না না মা, নিজের সংসারের কাজ করলেও দোষ কোথায়? তাই কাজ করলে তো নিজের বাড়িতেই করব নাকি? আর কালকেই তো আমার বিয়ে হলো, কেবলই আমি এই বাড়িতে আসলাম, আর তার মধ্যে কাজ তো কিছুই না। আজ বলে নতুন বউদের রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে হয়, তাই এখন রান্নাঘরে গিয়ে রান্না করে সবাইকে খাওয়াবো, আর কিছুই নয়। এই দেখ, আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। শোন আমার কথা মন দিয়ে, তুই একদমই তুই রান্নাঘরে যাবি না কিন্তু। ওদের সব বাহানা, বুঝলে? সব বাহানা, এমন কোনো নিয়মে নেই। ওই বুড়ির এখন থেকেই তোকে দিয়ে খাটানোর ধান্দা, তাই এইটুকু বুঝতে পারছিস না তুই? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলছো। আমি বাড়ির একটা কাজও করব না আজ থেকে। মা, আমি তাহলে এখন ফোনটা রাখি, মনে হয় আমার শাশুড়ি মা আমার ঘরে আসছে। বৌমা, আমি সেই সকাল থেকেই বসে আছি রান্নাঘরে তোমার জন্য, তুমি এলে না যে। চলো, অনেক বেলা হয়ে গেল যে, রান্নাটা তো এবার করতে হবে নাকি? মা, আমার না মাথাটা ভীষণই ব্যথা করছে, আমি মনে হয় আজকে রান্নাটা করতে পারবো না। আপনি গিয়ে রান্নাটা সেরে ফেলুন, আমি একটু এখন শোবো। কিন্তু তুমি যে আমাকে একটু আগেই বললে যে যাচ্ছি, তাহলে এখন এত তাড়াতাড়ি তোমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল? এটা আবার কেমন কথা বৌমা? মা, আপনি একটু দেখছি এবারে বেশি বুঝেন। মাথা ব্যথা নাকি বলে কয়ে আসবে নাকি? এখন আপনি এখান থেকে যান তো, আর আমাকে কোনো জ্বালাতন করবেন না। এখান থেকে আপনি এখন যান। ছায়া, আমি শুনলাম তুমি নাকি মায়ের সাথে খারাপ আচরণ করেছো, এটা কি সত্যি? বাবারে বাবা, একদিন যেতে না যেতেই বউয়ের খুঁত ধরা শুরু করে দিয়েছো। বাহ, খুব ভালো। আর আমি এমন কি করেছি যে তুমি আমাকে এমনভাবে বলছো? আমার মাথাটা যন্ত্রণা করছিল, তাই রান্নাঘরে রান্না করতে যেতে পারিনি, তাতেই এত কিছু হয়ে গেল। আর রান্না বান্না করলে তো আমার গায়ের রং কালো হয়ে যাবে, সেসব বোঝো না তুমি? আমাকে তো তুমি দেখছি একদমই ভালোই বাসো না। ছায়া, এমন কোনো কথা নয়, আসলে রান্নাটা নতুন বউদের প্রথম দিনে করতে হয়, এটা আমাদের বাড়ির নিয়ম। আর আমি ভেবেছি আজকে থেকে একটা কাজের লোক রাখবো, কিন্তু যতদিন না পাচ্ছি ততদিন না হয়
মাকে কাজে একটু হাতে হাতে সাহায্য করিও। মায়ের তো এখন অনেক বয়সও হয়ে গেছে, তাই না বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তুমিও আবার শুরু করে দিলে তো বকাবকি আমার উপরে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? বলছি এদিকে একটু এসো তো। কি হয়েছে কি মা, আমাকে ডাকলেন যে? বৌমা, তুমি তো ভালো করেই জানো যে আমার শরীরটা কদিন ধরেই খারাপ। আমার কটা বাসি শাড়ি পরে আছে, ওগুলো একটু ধুয়ে দাও তো। সাথে বাবুরও কটা নোংরা জামা কাপড় আছে, ওগুলোও একটু ধুয়ে দিও কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি বাসি কটা থালা বাজন মেজেই আপনার আর আপনার ছেলের কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। ইস রে, আমার মেয়েটার একই অবস্থা হয়েছে। যাকে আমি বাড়িতে একটা কাজও করতে দিতাম না, আর আসছে এই বাড়িতে এসে চাকরানির মতো খাচ্ছে। ছি 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 ছি, একই হাল করেছে ওরা আমার মেয়েটার সাথে। এই ওঠ ওখান থেকে বলছি, ওঠ এখনই ওঠ। ভাগ্যিস আমি আজকে এসেছিলাম, না হলে দেখতেই পারতাম না কাণ্ড কীর্তি তোর। আজ আমি ওদের বিচার করেই বাড়িতে যাব। ওঠ বলছি, ওঠ। বলছি জামাই, তোমার কি কোনো কাণ্ড কীর্তি বলতে কিছু নেই নাকি? আমার একটা মাত্র চাঁদের টুকরো মেয়ে, এই মেয়েটাকে তোমরা একই হাল করেছো। ওকে দিয়ে দিনরাত তোমরা খাটাও, ওকে দিয়ে বাড়ি ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় ধোয়া সব কাজেই চাকরানির মতো করিয়ে নাও। বিয়ের আগে এরকম তো কথা আমার হয়নি তোমাদের সাথে, তাহলে আজকে এটা আমি কি দেখছি? মা, আপনি কিন্তু ভুল ভাবছেন। আসলে মা, এখন আমার মা খুব অসুস্থ, আর আমিও বাড়িতে সারাদিন থাকি না, তাই ছায়াকেই সব দিকটা সামলাতে হচ্ছে। কিন্তু আপনি আর চিন্তা করবেন না, আমি কাজের মেয়ের ব্যবস্থা করেছি। 2-3 দিন পর থেকেই উনি আসবেন। থাক থাক, আর আমাকে এত মিথ্যা কথা বলতে হবে না। দেখতে তো সবই পাচ্ছি, তোমরা দুজন বসে বসে এখানে সিঙ্গারা চা খাচ্ছ, আর আমার মেয়েটাকে দিয়ে খাটাচ্ছ। তোমাদের ওই মিষ্টি কথায় আমার মেয়েকে ভুলাতে পারবে, কিন্তু আমাকে নয়, বুঝেছো? তোমার সাথে বিয়ে দেওয়াটাই সব থেকে বড় ভুল হয়েছে আমার। যত সব ন্যাকামো। মা, আপনি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি কিছু বলছি না বলেই আপনি আমাদের যা তা বলতে পারেন না। চুপ কর না বাবা, এবারে তোমরা দুজনে একটু শান্ত হয়ে বসো। বেয়ান, আমার মেয়েটাকে আপনারা এভাবে অত্যাচার করবেন জানলে ওকে কখনোই এই বাড়িতে বিয়ে দিতাম না। আমি আজই ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যান, আপনার মেয়েকে কেউ আটকাবে না। নিয়ে যাওয়ার হলে নিয়ে যান। আপনার মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে রাখুন। না না মা, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আমি খুব ভালো করেই জানি মা, তুমি আমাকে এই বাড়িতে ভালো করে সংসার করতেই দেবে না। কারণ তোমার যে আমাকে নিয়ে খুব রূপের অহংকার। কিন্তু মা, এতদিনে এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তাই তুমি আর এই বাড়িতে কোনো দিনও আসবে না। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে মাথায় রাখো, আজকে থেকে তোমার মেয়ে তোমার জন্য মরে গেছে। তাই এই বাড়িতে তুমি আর কোনো দিনও আসবে না, বুঝলে তুমি? কিন্তু আজ আমি সব বুঝতে পেরেছি। তোর কাছে আমি যে হেরে গেলাম রে মা। এবার থেকে তুই আমাকে যাই বলবি আমি তাই করব। তুই যেটাই বলবি আমি সেটাই করব। মারে, তুই এভাবে বলিস না রে মা, এভাবে বলিস না। তুই ছাড়া যে
আমার এই পৃথিবীতে আর কেউ নেই। ঠিক আছে রে মা, তুই যেদিকে খুশি হবি আমি সেই দিকে যাব। তোকে আমি কোথাও নিয়ে যাব না, তুই এই বাড়িতেই থাকবি। কিন্তু মা, আমি যে তোর মা হয়ে বলছি, তুই আমাকে এবারের মতো ক্ষমা করে দে মা। আসলে আমি তোর রূপ নিয়ে অনেক অহংকার করতাম।